আমি স্বামীকে একবারই প্রতারণা করেছিলাম। আর সেই একবারের জন্যই সে আমাকে 18 বছর ধরে এমন শাস্তি দিল। আমার পাশে শুয়ে থেকেও যেন আমি অপবিত্র, স্পর্শের অযোগ্য। কিন্তু তার অবসরের পর একদিন হাসপাতালে একটি পুরনো ফাইল খুলে ডাক্তার এমন একটি কথা বললেন, যা আমার পাপের চেয়েও বেশি আমাকে ভেঙে দিয়েছিল। 18 বছর ধরে আমার স্বামী অরিন্দময় আমাকে একবারও চুমু খায়নি, আমাকে জড়িয়েও ধরেনি, এমনকি ভুল করেও আমার আঙুলে তার আঙুল ছুঁয়ে যায়নি কখনো। প্রতিটা রাতেই সে আমাদের মাঝখানে একটি সাদা কোলবালিশ রাখত, যেন সেটাই ছিল আমাদের সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি নীরব দেওয়াল, অথবা কোনো মৃত ভালোবাসার কাফন। আর আমি, নীলা দাস, বোকা একটা মেয়ে, ভাবতাম আমি এই শাস্তিরই যোগ্য। কারণ হ্যাঁ, আমি ভুল করেছিলাম। সেই দিন ছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যা, মেঘলা আকাশ, টুপটুপ বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধই ভরেছিল পুরো শহর। রূপনগর রাস্তার ধারে ভাজা পুরি আর চায়ের গন্ধে বাতাস ভারী হয়ে ছিল। সেই দিন আমি এমন কিছু করেছিলাম যা না করার শপথ করেছিলাম নিজেকে হাজারো বার। আমি আমার স্বামীকে প্রতারণা করেছিলাম। তার নাম ছিল সুমন। সে আমাদের অফিসেরই একজন কর্মচারী ছিল। না, সে অরিয়ম অরিয়নদের চেয়েও বেশ সুন্দর ছিল না, বেশি ধনীও না, ভালো মানুষও না। কিন্তু সে আমাকে এমনভাবে দেখেছিল যেন আমি কখনোই বেঁচে আছি, যেন আমি শুধু নীলা বৌদি না, যে রান্না করে কাপড় ইস্ত্রি করে বাজারে হিসাব রাখে আর প্রতিদিনই গরম ডাল নিয়ে অপেক্ষা করে। সব কিছু শুরু হয়েছিল ছোট্ট ছোট্ট মেসেজ দিয়ে, তারপর একসাথে চা খাওয়া, তারপর ছোট একটা মিথ্যে, তারপর আরেকটা একদিন একটা সস্তা লজে শহরের এক কোণে আমি আমার গলার সোনার চেইনটা খুলে টেবিলে রেখেছিলাম। আজও সেই মুহূর্তটা মনে পড়লে আমার বুকের ভেতর জ্বলে ওঠে। সেই দিন রাতে যখন আমি বাড়ি ফিরলাম, আমার চুলে তখনও বৃষ্টির গন্ধ আর অপরাধের ভার অবিরন্দম। রান্নাঘরে বসেছিল, চুলার প্রেসার কুকার নিঃশব্দে, ঘড়ির টিকটিক শব্দ অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। সে চিৎকার করেনি, কিছু ভাঙেনি, আমাকে জিজ্ঞেসও করেনি আমি কোথায় ছিলাম। শুধু আমার গলার দিকে তাকিয়েছিল, যেখানে থাকা কথা ছিল আমার সেই চেইনটা। তারপর খুব শান্তভাবে বলেছিল, "গ- গিয়ে গোসল করে নাও, তোমার গায়ে কারো গন্ধ।" আমার পা যেন হঠাৎই শক্তি হারিয়ে ফেললো। আমি কাঁদলাম, অনুরোধ করলাম, সব বলে দিলাম তাকে। মেসেজ, 3 মাসের সম্পর্ক, লস, আমার লজ্জা। সে আমাকে মানেনি, বাড়ি থেকে বেরও করেনি, আমার পরিবারকেও কিছু জানায়নি। হয়তো সেটাই ভালো হতো, কারণ সে যা করেছিল তা ছিল আরো ভয়ঙ্কর। সে নিঃশব্দে উঠে গেল, ঘরে গিয়ে আলমারি খুললো, ওটা একটা বালিশ নিয়ে এসে আমাদের মাঝখানে রেখে দিল। সেই দিন রাতে সে আমার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল, যেন আমাদের মাঝে কিছু একটা মরে গেছে আর সে সেই মৃতদেহটাকে ছুঁতে চায় না। তারপর থেকে সে আর কখনো আমাকে ছোঁয়নি, না দীপাবলিতে, না আমার মায়ের মৃত্যুর দিনে, না আমার অপারেশনের পর। আমাদের বিবাহ বার্ষিকীতে লোকজনের সামনে সে ছিল আদর্শ স্বামী। আমাকে চা দিত, গাড়ির দরজা খুলে দিত, আমার নাম ধরে ডাকতো সম্মানের সাথে। সবাই বলতো কি ভদ্র মানুষ, কিন্তু ঘরের ভিতরে সে ছিল বরফ, নীরব, শীতল, নির্দয়। আমরা একই বিছানায় ঘুমাতাম, একই ছাদের নিচে, একই বাতাসের শ্বাস নিতাম, কিন্তু মাঝখানে থাকতো সেই বালিশটা, একটা সাদা সীমারেখা, একটা অদৃশ্য শাস্তি। রাতের বেলা কখনো কখনো ঘুম ভেঙে দেখতাম সে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে করে ডাকতাম, অরিমন্দ। সে না ঘুরেই বলতো, ঘুমাও, কাল অফিস আছে। আমি আমার সব কথা গিয়ে গিলে ফেলতাম। এটা না বলার ক্ষমতা 18 বছর ধরে আমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। লিপস্টিক দিয়েছি, সে তাকায়নি। নতুন শাড়ি কিনেছি, সে খেয়াল করেনি। তার পছন্দের রান্না করেছি, সে শুধু খেয়েছে, অনুভব করেনি। আমার ভেতরে জমে থাকা কষ্টটা যেন হাড়ে
গিয়ে বসেছিল। তবুও আমি কোথাও যাইনি। কারণ একটা কথা আমাকে থামিয়ে দিত, তুমি এই শাস্তিরই যোগ্য। আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে ভেবে তাদের বাবা মা খুব শান্ত মানুষ। সমাজ মনে করতো অরিন্দম মহান, সে কারণ সে আমাকে ছেড়ে যায়নি। আর মহিলারা বলতো তুমি খুব ভাগ্যবতী। আমি শুধু হাসতাম আর ভিতরে ভিতরে ভেঙে পড়তাম। সবকিছু বদলে গেল তার অবসরের পর। সেই দিন সকালটা অদ্ভুত ছিল। সে চা খায়নি, পত্রিকাও পড়েনি, চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ বলল, আজ আমার মেডিকেল চেক আপ। আমি বললাম, আমি যাব তোমার সাথে। সে না করেনি। তার এই চুপ থাকা অদ্ভুত ভয়ঙ্কর ছিল। আমরা হাসপাতালে গেলাম। ভিড়, ঔষধের গন্ধ, নার্সের ডাকাডাকি। অরিন্দম খুব ধীরে হাঁটছিল, যেন সে কোনো অদৃশ্য বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। ডাক্তারের ঘরে ঢোকার পর ডাক্তার ফাইল খুললেন, একটার পর একটা রিপোর্ট দেখলেন। তারপর একটা পুরনো হলুদ ফাইল বের করলেন। তার মুখ বদলে গেল। তিনি অরিন্দমের দিকে তাকালেন, তারপর আমার দিকে বললেন, এই সমস্যা হঠাৎ করে হয়নি। আমার বুক কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওর? তিনি সরাসরি উত্তর দিলেন, একটা কাগজ বের করলে পুরোনো ফাইল থেকে। অরিন্দম সেটি নিতে গিয়ে হাত কাঁপিয়ে ফেলল। কাগজটা মেঝেতে পড়ে গেল। তারপর ডাক্তার আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস নীলা, আপনার স্বামীর অবস্থা বলার আগেই একটা কথা জানতে চাই। 18 বছর আগে উনি যে কাগজে সই করেছিলেন সেটা কি আপনি জানেন? ডাক্তারের কথায় শেষ হতে না হতেই হাসপাতালের ঘরটা যেন এক অদ্ভুত নীরবতা ঢেকে গেল। ফ্যানের শব্দটা কেমন দূরের মতো শোনাতে লাগলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ভেতরে পৃথিবীটা ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। অরিন্দম, আমার স্বামী, তার হাত এখনো কাঁপছে, চোখ নামিয়ে রেখেছে, যেন সে জানতো এই দিনটা একদিন আসবেই। ডাক্তার আবার ধীরে ধীরে বললেন, এই ফাইলটা অনেক পুরনো। 18 বছর আগে রিপোর্ট অনুযায়ী উনি যে অবস্থায় ছিলেন সেটা সাধারণ কোনো রোগ না। আমি জিজ্ঞেস করলাম, গলা শুকিয়ে গেছে মানে? ডক্টর একটু থামলেন, তারপর ফাইলটা খুলে দেখলেন ওনার স্নায়বিক একটা জটিল সমস্যা ছিল। কিন্তু তার থেকেও বড় কথা, উনি জানতেন ভবিষ্যতে ধীরে ধীরে নিজের স্মৃতি, অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যেন কিছু বুঝতে পারলাম না। তার মানে? ডাক্তার সবার এবার সরাসরি আমার দিকে তাকালেন। মানে 18 বছর আগে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজেকে ইমোশনালি আলাদা করে ফেলবেন, কারো কাছে না ভাঙার মতো করে বাঁচবেন। আমি হেসে ফেললাম, কিন্তু সেটা হাসি না, ভাঙার শব্দ, শাস্তি। আমাকে নাকি নিজেকে? ডক্টর উত্তর দিলেন না, শুধু ফাইলে একটা পৃষ্ঠে এগিয়ে দিলেন। সেখানে লেখা ছিল, আমি কাগজটা ধরে ফেললাম, না এটা সম্ভব না। আমি শুধু একবার ভুল করেছি, শুধু একবার। আমার গলা ভেঙে যাচ্ছিল। অরিন্দম হঠাৎ মাথা তুলল। তার চোখে এত বছর পর প্রথমবার আমি কিছু দেখলাম, না রাগ না ঘৃণা, শুধু ক্লান্তি। সে খুব নিচু গলায় বলল, তুমি ভাবো আমি তোমাকে শাস্তি দিয়েছি? আমি কিছু বলতে পারলাম না। সে ধীরে ধীরে বলল, আমি নিজেকে বাঁচতে পারিনি নীলা। ঘরটা আবার চুপ হয়ে গেল। সে বলল, সেই দিন রাতে তুমি যখন ফিরে এসেছিলে আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর চেয়েও বেশি আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমি জানতাম আমি আর আগের মতো থাকতে পারবো না। তার হাত ধীরে ধীরে টেবিলে রাখা বালিশটার মতো কাগজটা ছুঁড়ে দেখলো। তাই আমি দূরত্ব বানিয়েছিলাম। ভাবলাম যদি আমি তোমাকে ছুঁই না, তাহলে হয়তো আমি নিজেকে আর অপমান করব না। আমি কাঁদছি এখন নিঃশব্দে, ভেতর থেকে ভেঙে। তুমি 18 বছর ধরে আমাকে শাস্তি দিয়েছো। সে মাথা নাড়ালো, না নীলা, আমি তোমাকে ছুঁতে ভয় পেতাম, কারণ আমি ভয় পেতাম যদি আবারও ভালোবাসি, আবারও ভেঙে পড়ব। ডাক্তার ধীরে ধীরে বলল, এটা সাধারণ প্রতিশোধ ছিল না, এটা একটা দীর্ঘ মানসিক আত্মা নির্বাসন। আমি অরিন্দমের দিকে তাকালাম। তুমি আমাকে ঘৃণা করনি। সে খুব ধীরে বলল, ঘৃণা করলে এত বছর একসাথে
থাকা যেত না। এই কথাটা যেন আমার বুকের ভেতরে গেঁথে গেল। হঠাৎ সে ফিসফিস করে বলল, আর একটা কথা আছে। ডাক্তার ফাইলের শেষ পাতাটা খুললেন। 18 বছর আগে যে ঘটনার কথা বলা হয়েছে সেখানে একটা তথ্য মিসিং ছিল। আমি থেমে গেলাম। ডাক্তার বললেন, সেই রাতে শুধু এক পক্ষই ভুল করেনি। আমি চোখ বড় করে তাকালাম। অরিন্দম চোখ বন্ধ করলো। ডাক্তার বললেন, রিপোর্ট অনুযায়ী এই ঘটনার আগে উনি নিজের স্ত্রীর কাছ থেকে এক গুরুত্বপূর্ণ সত্য লুকিয়েছিলেন, যা জানলে হয়তো এই সম্পর্কটা ভাঙলো না ভাঙতো না। আমি নিঃশ্বাস আটকে গেলাম। কি সত্য? ডাক্তার ফাইলটা বন্ধ করলেন। ওই সময়ে উনি আরেকটা সম্পর্ক শেষ করতে পারেননি এবং সেটা মানসিক প্রভাব আপনাদের সম্পর্কে পড়েছিল। ঘরটা এবার পুরোপুরি ভেঙে পড়ল। আমি অরিমদের দিকে তাকালাম। এটা কি সত্য? সে কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, হ্যাঁ। এই এক শব্দে 18 বছর যেন এক মুহূর্তেই ছিঁড়ে গেল। সব ব্যথা, সব শাস্তি, সব নীরবতা একসাথে দাঁড়িয়ে পড়ল। আমি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লাম। অরিন্দম আমার পাশে এসে দাঁড়ালো। তার গলা কাঁপছে। আমি তোমাকে ছেড়ে দেইনি নীলা। আমি শুধু নিজের দোষের কথা বাঁচতে পারিনি। আমি ফাঁকা চোখে তাকিয়ে আছি। বাইরে জানালা দিয়ে আলো ঢুকছে, কিন্তু আমার ভেতরে কোনো আলো নেই। ডাক্তার ধীরে বললেন, এখন প্রশ্ন একটাই। আপনারা কি এই 18 বছরের দূরত্ব শেষ করতে চান, নাকি বুঝতে চান এটা কোনো শুরু হয়েছিল? ঘটনা আবার নীরব হয়ে গেল। অরিন্দম আমার দিকে তাকালো। আমি তার দিকে। 18 বছরে বালিশটা যেন এখনো আমাদের মাঝে পড়ে আছে, কিন্তু এবার সেটা শাস্তি নয়, একটা প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর আমাদের দুজনকে আবার নতুন করে বাঁচতে বা ভাঙতে বাধ্য করবে। গল্প অদৃশ্য শাস্তি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।